আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন। আজকে আমরা সাম্প্রতিক লিখিত পরীক্ষার প্রশ্নপত্র বিশ্লেষণ করব এবং সেই সাথে কিভাবে লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করা যায় এবং কিভাবে পড়লে খুব দ্রুত পড়া যায় এবং পড়া অনেকদিন মনে থাকে, সেই কৌশলগুলো আপনাদের সাথে শেয়ার করব। গত ২৭ এবং ২৬ তারিখ যে পরীক্ষাগুলো হয়েছে তার ৩ সেট প্রশ্ন নিয়েছি। সে প্রশ্নগুলো ব্যাখ্যা সহ সমাধান করার চেষ্টা করব। বিশেষ করে অঙ্কগুলো কিভাবে হলো এবং ব্যাখ্যাগুলো একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ধৈর্য সহকারে সকলে দেখবেন। আর আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা হচ্ছে যাতে আপনারা সকলে উম চাকরি প্রস্তুতির পথটা সহজ হয়, সেই চিন্তা এবং আপনাদের সহযোগিতার জন্য আমার এই ছোট্ট আয়োজন। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। চলুন আমরা শুরু করি। প্রথমেই আমরা প্রথমেই আমরা আসলে দেখব যে কিভাবে পড়লে দ্রুত পড়া যায় এবং লিখিত পরীক্ষার জন্য খুব ইফেক্টিভ হয়। বিশেষ করে আমরা যখন প্রশ্ন সমাধান করব বা বিগত সালের প্রশ্নগুলো করব, তখন হচ্ছে আমাদের যে কোনো এক সাইড পড়তে হবে। আমাদেরকে ভাগ করে নিতে হবে যে লিখিত পরীক্ষার জব সলিউশনে অনেকগুলো প্রশ্নের সেট থাকে, ১২০টা ১৪০টা। বিভিন্ন কোম্পানির বইতে বিভিন্ন সেটগুলো থাকে। যে সেটগুলো হচ্ছে প্রতিদিন একটা ভাগ করে নিতে হবে, যে প্রতিদিন ৫টা সেট অথবা ১০টা সেট। যখন লিখিত পরীক্ষার জন্য পড়বেন তখন হচ্ছে বাংলা পড়লে, বাংলা বিষয়ে যখন পড়বেন বাংলা সবগুলো পড়বেন। ৫টা সেট ওকে, হয়তো একটু প্রবলেম হতে পারে, সাউন্ড প্রবলেম, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। যখন বাংলা পড়বেন তখন বাংলার ৫টা সেট পরপর পড়বেন। যেমন বাগধারা, শুদ্ধ বানান শুদ্ধি, বাক্য সংকোচন, আহ, এগুলোই সাধারণত থাকে। এরকম ৫টা সেট পরপর পড়বেন। আবার যখন ইংরেজি সাইডটা ধরবেন তখন ইংরেজি সবগুলো শেষ করবেন ৫ সেটের। আবার যখন গণিত ধরবেন তখন ৫ সেট গণিত করবেন। আবার সাধারণ জ্ঞান যখন ধরবেন ৫ সেট সাধারণ জ্ঞান করবেন। এভাবে যদি পড়েন তাহলে পড়াগুলো ইফেক্টিভ হয় এবং আপনারা বুঝতে পারবেন যে কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ এবং বারবার রিপিট হচ্ছে। যে প্রশ্নগুলো বারবার রিপিট হয় সেই প্রশ্নগুলো আসলে লিখিত পরীক্ষাগুলোতে আসার সম্ভাবনা বেশি থাকে। একটু সাউন্ডটা চেক করে নিই যে ঠিক আছে কিনা। ওকে, আমরা কি শুরু করব? আজকে আমরা শুরু করব হচ্ছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য সেবা বিভাগ নিয়োগ পরীক্ষা। সাউন্ড কি ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা? আমার স্পিকারে হয়তো একটু প্রবলেম হচ্ছে, একসাথে আন্তরিকভাবে দুঃখিত। ওকে, চলুন আমরা শুরু করি। ব্যবধান শব্দের ৫টি সমার্থক শব্দ লিখুন। ব্যবধান, যেমন সমার্থক শব্দ এসেছে, যে ব্যবধান শব্দের ৫টি সমার্থক শব্দ লিখুন। লাইটটা একটু চেঞ্জ করে নিই। এখন আশা করি একটু ক্লিয়ার দেখা যাবে।
আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে ব্যবধান শব্দের 5টি সমার্থক শব্দ লিখুন। দূরত্ব, পার্থক্য, ছেদ, ভাগ, তফাৎ। শুদ্ধ বানান লিখুন। রুগ্ন, রুগন, নির্বিরোধ, নিশীথিনী। এই যে রুগন, নিশীথিনী, এটা লিখিত এমসিকিউ সব প্রশ্নগুলোই বারবার এসেছে বিগত সালগুলোতে। আমাদের পরবর্তী প্রশ্ন বাক্য সংকোচন। পাদর পানিকে বলা হয় পাদ্য, আকাশ ও পৃথিবী রোদসী। আসলে যখন দশ সলিউশন করবেন বা পড়বেন, তখন হচ্ছে এইভাবে উত্তরগুলো ঢেকে রাখবেন, ঢেকে নিজে নিজে চেষ্টা করবেন যে এটাকে কি বলে, যে পা ধোয়ার পানি, এটা কি হতে পারে, পাদ্য। তারপরে আকাশ ও পৃথিবী, এটা কি হতে পারে, ক্রন্দসী। অগ্রসর হয়ে অভ্যর্থনা, জয়ের জন্য উৎসব, কুকুরের ন্যায়। প্রথমে নিজে নিজে উত্তর করার চেষ্টা করবেন, এরপরে হচ্ছে উত্তরগুলো মিলাবেন। যখন উত্তরগুলো ভুল হবে, তখন ওই প্রশ্নগুলো অনেকদিন মনে থাকবে আপনাদের। তাহলে আমরা দেখি, পা ধর পানি পাদ্য, আকাশ ও পৃথিবী রোদসী, অগ্রসর হয়ে অভ্যর্থনা, প্রত্যুত্তমন, জয়ের জন্য উৎসব জয়ন্তী, কুকুরের ন্যায় শাপথ। যে প্রশ্নগুলো বারবার এসেছে। এরপরে প্রশ্ন, অর্থসহ বাগধারা অবলম্বনে বাক্য রচনা করুন। এটা হবে চীনা যোগ না, চীনে যোগ। চীনে যোগ মানে নাছোড়বান্দা। তারপরে কলির কেষ্ট, দুষ্ট প্রকৃতির বা লম্পট। আপনারা বাক্য সহ অর্থ পড়ার চেষ্টা করবেন, কারণ পরীক্ষার হলে অনেক সময় দেখা যাচ্ছে যে আপনি অর্থ জানেন কিন্তু বাক্য রচনা করতে পারতেছেন না, এটা অনেক প্রবলেম হয়ে দাঁড়ায়। এই জন্য পড়ে যাবেন বাক্যর সাথে সাথে। অষ্টরম্ভ মানে ফাঁকি। নদী কূলে বাস, দুশ্চিন্তা করা। অষ্টরম্ভ ফাঁকি, এটা এটা বিগত সালে অনেকবার এসেছে। তারপরে ছক্কা পাঞ্জা, বড় বড় কথা বলা, এটাও বিগত সালে এসেছে। পরবর্তী হচ্ছে শব্দগুলোর উৎস নির্ণয় করুন, মানে এই শব্দগুলো কোন উৎস থেকে এসেছে। আমরা জানি উৎস অনুসারে শব্দ হচ্ছে 5 প্রকার: তৎসম, তদ্ভব, অর্ধতৎসম, দেশি, বিদেশি। তাহলে ইস্পাত হচ্ছে পর্তুগিজ শব্দ, খবর হচ্ছে আরবি শব্দ, চাকু হচ্ছে তুর্কি শব্দ, কোলাই হচ্ছে হিন্দি শব্দ, কারখানা হচ্ছে ফার্সি শব্দ। আসলে লিখিত, আপনারা যখন পড়াশোনা করবেন তখন লিখিত এবং এমসিকিউ দুটোই একটু বিস্তারিত জেনে পড়াশোনা করবেন, তাহলে দেখবেন যে এমসিকিউর জন্য পড়লে ওইটা লিখিততে আসলে আপনি লিখিত পরীক্ষাতেও লিখতে পারবেন। আমাদের পরবর্তী প্রশ্ন, ইংরেজি প্রশ্ন। fill in the gap with appropriate preposition. I assured him of my help. অনেক সময় আপনারা সেন্টেন্সের অর্থ করার চেষ্টা করবেন, অর্থের সাথে অনেক সময় প্রিপোজিশন মিলে যায়, সেটা দেখবেন। আবার অনেক সময় যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন রয়েছে, সেটা আসলে মুখস্থ না থাকলে পাওয়া বেশ কষ্টসাধ্য বিষয়। তাহলে প্রথম প্রশ্ন, আই অ্যাসিওরড হিম অফ মাই হেল্প। দ্বিতীয় প্রশ্ন, স্টুডেন্টস আর অ্যানক্সিয়াস অ্যাবাউট। এই অ্যাসিওরড, অ্যানক্সিয়াস, অ্যাবাউট এগুলো অনেকগুলো এসেছে। হি assigned the task to me. নজরুল ক্যান বি কম্পেয়ার্ড উইথ শেলি। নজরুলকে শেলির সাথে তুলনা করা হয়েছে, এই জন্য কম্পেয়ার্ড উইথ। অল আর ইকুয়াল ইরিসপেক্টিভ অফ কাস্ট গ্রেড। এই প্রশ্নগুলো বিগত সালে অনেকবার এসেছে, এই জন্য বিগত জব সলিউশনগুলো বারবার বা প্রশ্নগুলো সমাধান করলে এই প্রশ্নগুলো পারা বেশ সহজ হয়।
আমাদের পরবর্তী প্রশ্ন, রাইট সেন্টেন্স উইথ দ্য ফ্লোয়িং ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস। গালা ডে, উৎসবের দিন দিয়ে একটা সেন্টেন্স তৈরি করতে হবে। দ্য ঈদ ডে ইজ এ গালা ডে টু দ্য মুসলিম, যে ঈদের দিন মুসলিমদের জন্য একটি উৎসবের দিন। ব্লেসড উইথ, আশীর্বাদ প্রাপ্ত। হি ইজ ব্লেসড উইথ বিউটিফুল ভয়েস। রান এ রিস্ক, ঝুঁকি নেয়া। হি ডিসাইডেড টু ইনভেস্ট ইন দ্য নিউ বিজনেস ইভেন দো হি নিউ হি মাইট রান এ রিস্ক। কাম শর্ট অফ, প্রত্যাশা অনুযায়ী না হওয়া। এটা অনেকবার আসছে, এটাও আসছে। স্পেয়ার নো পেইনস, যথাসাধ্য চেষ্টা করা। দ্য টিচার স্পেয়ার্ড নো পেইনস টু হেল্প দ্য স্টুডেন্ট সাকসিড। ট্রান্সলেশন, এখন 4:15। ট্রান্সলেশন ইনটু ইংলিশ, মানে বাংলা দেয়া আছে, ইংলিশ করতে হবে। ট্রান্সলেশন করার সময় আসলে গতানুগতিক অনেক ট্রান্সলেশনই বিগত সালের থেকে নেয়া। যেমন যে এখন 4:15, ইট ইজ নাও এ কোয়ার্টার পাস্ট 4। এখানে যদি থাকতো যে এখন 4:15 বাকি, সেই ক্ষেত্রে এ কোয়ার্টার 2 হতো, পাস্টের এখানে 2 হতো। আর যেহেতু 4:15 সেই কারণে পাস্ট হয়েছে। এই দুই ধরনের প্রশ্ন এসে থাকে এই ক্যাটাগরির। তারপরে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, ইট ইজ ড্রিজলিং। গুড়ি গুড়ি বৃষ্টি অর্থ ড্রিজলিং। আমি বরং মরবো, তবু ভিক্ষা করব না। আই উড রাদার ডাই দেন বেগ। মেয়েটি হাসতে হাসতে ঘরে ঢুকলো। দ্য গার্ল এন্টার্ড দ্য রুম লাফিং। এই যে এই ক্যাটাগরি প্রশ্নগুলো অনেকবার এসেছে। এরকম আসতে পারে যে মেয়েটি কাঁদতে কাঁদতে ঘরে ঢুকলো। দ্য গার্ল এন্টার্ড দ্য রুম ক্রাইং। অর্থাৎ এটি পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। পাস্ট টেন্সের ক্ষেত্রে ভার্বের পাস্ট ফর্ম, এবং আমরা জানি যে একটি একই সেন্টেন্সে একটি ভার্বের পর আরেকটি ভার্ব আসলে সেক্ষেত্রে আইএনজি যোগ হয়। সৎ ব্যক্তি সর্বত্র সম্মানিত। অ্যান অনেস্ট পারসন ইজ রেসপেক্টেড এভরিহোয়ার। এই 5টি প্রশ্নই আসলে বিগত সালের প্রশ্ন। চেঞ্জ দ্য ভয়েস, ভয়েস এবং ন্যারেশন, ট্রান্সলেশন, ফ্রেজিডিয়ামস, প্রিপোজিশন, এগুলো গতানুগতিক ভাবে এসেই থাকে নিয়মিতভাবে। চেঞ্জ দ্য ভয়েস, ইউ প্লেড ফুটবল, ফুটবল ওয়াজ প্লেড বাই ইউ। এটা ভয়েসের নিয়ম অনুসারে। উইল হেল্প ইউ, আমরা জানি হু থাকলে বাই হোম হয়, আর উইল থাকলে সাবজেক্টের পরে বি হয়, আর বির পরে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম, মানে V3 যেটাকে বলে, সেটা হয়েছে। তারপর রাইট দ্য লেটার উইদাউট এনি ডিলে। এটা ইম্পারেটিভ সেন্টেন্স হয়, লেট আসবে, তারপর সাবজেক্ট। দ্য লেটার বি রিটেন উইদাউট এনি ডিলে। আসলে সাবজেক্ট অবজেক্ট ইম্পারেটিভ সেন্টেন্সে অবজেক্ট থাকে। আমাদের পরবর্তী প্রশ্ন, হি কল্ড ইট লরেল। এখানে সাবজেক্ট, এটা সাবজেক্ট, এটা অবজেক্ট। আমরা ভয়েস চেঞ্জের নিয়ম অনুযায়ী জানি যে অবজেক্ট আগে চলে আসে, ইট ওয়াজ। যেহেতু এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, এই কারণে ওয়াজ। ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম, লরেল বাই হিম, বাই হিম। I shall do the work will be done by him। আমরা জানি প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে শ্যাল উইল এর পরে বি হবে, সেই বিটা এসেছে, আর অবজেক্ট চলে এসেছে। এবার ভার্ব V3 বাই মি। আসলে বেসিক যে রুলস, সেই রুলস গুলো জানা থাকলে আমাদের ভয়েস চেঞ্জ বা যে কোনো গ্রামার, বাংলা ইংরেজি সবকিছুই পারা সহজ। আমাদেরকে সামনের যে পরীক্ষাগুলো আসতেছে বেসিক সহকারে শিখতে হবে, নাহলে পরীক্ষাগুলো এটা বেশ কষ্টসাধ্য বিষয়। পরবর্তী প্রশ্ন, চেঞ্জ দ্য সেন্টেন্স অ্যাজ ডাইরেক্ট। ডাইরেক্ট বা ডিরেক্ট উচ্চারণ হয়তো একটু এলোমেলো হতে পারে, এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। দে আর পিস লাভিং, মেক ইট কমপ্লেক্স।
এটাকে কমপ্লেক্স করতে হবে, এটা সিম্পল সেন্টেন্সে কমপ্লেক্স করতে হবে। কমপ্লেক্সের নিয়ম অনুযায়ী দে আর পিপল হু লাভ পিস, এই হু বসছে, পিপলকে বোঝাইছে এই জন্য হু বসছে। দে আর দ্য পিপল হু লাভ পিস, কমপ্লেক্স সেন্টেন্স। ইজ দ্য মোস্ট পপুলার ড্রিঙ্ক, মেক ইট কম্পারেটিভ। এটা আমাদেরকে পজিটিভ ডিগ্রি আছে, এটাকে কম্পারেটিভ ডিগ্রিতে করতে হবে। টি ইজ মোর পপুলার দেন এনি আদার ড্রিঙ্ক, আমরা কম্পারেটিভের সরি এটা সুপারলেটিভে আছে, কম্পারেটিভে করতে হবে। সুপারলেটিভ আমরা কিভাবে বুঝলাম, এই দা আছে, দা মোস্ট থাকলেই হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। আর কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে দা মোস্ট, দা উঠে যায়, মোস্ট এর এখানে মোর হবে, মোর পপুলার দেন, আর নিয়ম অনুসারে দেন এনি আদার ড্রিঙ্ক। আস্তে আস্তে আমরা টপিক অনুযায়ী বেসিক ক্লাস নিয়ে আসবো ইনশাল্লাহ। আপাতত এখন আমরা আগামী কয়েক মাস জব সলিউশনের একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে। পরের প্রশ্ন, উই ওয়ার্ক হার্ড টু অ্যাটেইন সাকসেস ইন আওয়ার লাইফ, মেক ইট কমপ্লেক্স। উই ওয়ার্ক হার্ড সো দ্যাট উই ক্যান অ্যাটেইন সাকসেস ইন আওয়ার লাইফ। এটা আমাদের সিম্পল সেন্টেন্সে ছিল, কমপ্লেক্স করতে হবে। ওয়াই ওয়ার্ক হার্ড সো দ্যাট, এটা কমপ্লেক্সের নিয়ম অনুযায়ী সো দ্যাট এসেছে। এরপরে যেহেতু সাবজেক্টে আমাদের আবার উই আছে, ওই উইকে আমরা নিয়ে আসলাম, উই ক্যান অ্যাটেইন সাকসেস, যে পরবর্তী উই ক্যান অ্যাটেইন সাকসেস ইন আওয়ার লাইফ। পরবর্তী প্রশ্ন, হোয়াট এ পিটি, এটা এক্সক্লামেটরি সেন্টেন্সে আছে, এটাকে অ্যাসার্টিভ করতে হবে। এক্সক্লামেটরি নিয়ম অনুযায়ী ইট ধরে নিতে পারি আমরা সাবজেক্ট হিসেবে। হোয়াট এ পিটি, যেহেতু এখানে সাবজেক্টটি উচ্চ আছে তাই আমরা ইট ধরে নিয়েছি, ইট ইজ এ পিটি। পরের প্রশ্ন, এভরিবডি ওয়ান্টস ফ্রেন্ড, মেক ইট নেগেটিভ, এটা আমাদেরকে নেগেটিভ করতে হবে। এর উত্তর হবে নোবডি ওয়ান্টস টু বি ফ্রেন্ডলেস, এখানে উত্তরটি লিখে দিই। Nobody wants to be friendless. আমিও আপনাদের সাথে নিজেও বিগত সালের প্রশ্ন সমাধান করছি, আমার নিজেরও পড়া হচ্ছে এবং এর পাশাপাশি যদি আপনাদেরও উপকার হয় সেজন্য সেই চেষ্টাটাই করে যাচ্ছি। এবার আমরা অঙ্ক দেখি, অঙ্ক কি ধরনের অঙ্ক এসেছে। একটি নল 12 মিনিটে একটি খালি চৌবাচ্চা পূর্ণ করতে পারে, অপর একটি নল প্রতি মিনিটে 14 লিটার পানি বের করে দেয়। চৌবাচ্চাটি খালি থাকা অবস্থায় দুটি নল একসাথে খুলে দেওয়া হলে চৌবাচ্চাটি 16 মিনিটে পূর্ণ হয়। চৌবাচ্চাটিতে কত লিটার পানি আছে? এই প্রশ্নটা অনেকবার এসেছে। এই চৌবাচ্চা, নল চৌবাচ্চা, তারপরে শতকরা, মানে এই অঙ্কগুলো প্রতি পরীক্ষায় থাকেই, লিখিত পরীক্ষায় থাকে। তাহলে এদের ব্যাখ্যাটা আমরা বোঝার চেষ্টা করি। চৌবাচ্চাটিতে পানি ধরে এক্স লিটার, আমাদেরকে বের করতে হবে চৌবাচ্চাটিতে কত লিটার পানি ধরে। চৌবাচ্চাটিতে পানি ধরে এক্স লিটার, তাহলে প্রথম নল দ্বারা দেওয়া আছে 12 মিনিটে পূর্ণ করে এক্স লিটার, একটি নল দ্বারা 1 মিনিটে পূর্ণ করে এক্স বাই 12 লিটার। এখানে একটু শর্টকাট করছে, এখানে যেহেতু উত্তর, এটাকে আমরা অন্যভাবে করতে পারি। আবার দুটি নল একসাথে খুলে দেওয়া হলে চৌবাচ্চাটি 16 মিনিটে পূর্ণ হয়। তাহলে দুটি নলের ক্ষেত্রে 16 মিনিটে পূর্ণ হয় এক্স লিটার, 1 মিনিটে পূর্ণ হয় এক্স বাই 16 লিটার। এটা এদের প্রশ্ন আর তো দেয়াই আছে যে অপর একটি নল প্রতি মিনিটে 14 লিটার পানি বের করে। আমরা নল চৌবাচ্চার নিয়ম অনুযায়ী জানি
যে একটি নল থেকে দুটি নল দ্বারা পূর্ণ পরিমাণ বিয়োগ করলেই হচ্ছে আমাদের অপর একটি নলের পানির পরিমাণ বের হয়ে যায়। যে সেই নিয়ম অনুযায়ী 2 minus x by 16 equal to 14। এখানে ধরবে কিনা জানি না, এইভাবে সূত্র হবে হচ্ছে এদের লসাগু যদি করি তাহলে লসাগু হবে 48, 4 বরং 48 মাইনাস 3x 140, তাহলে x সমান সমান 140 into 8, উত্তর হবে 672 লিটার। এইভাবে করলে আসলে সহজ হয় অঙ্ক। তাহলে পরবর্তী প্রশ্ন, একটি লঞ্চে ডেকের যাত্রী সংখ্যা কেবিনের যাত্রী সংখ্যা 4 গুণ অপেক্ষা 2 জন বেশি, মাথাপিছু কেবিনের ভাড়া ডেকের ভাড়া দ্বিগুণ, ডেকের ভাড়া মাথাপিছু 30 টাকা এবং লঞ্চের মোট ভাড়া আদায় 1680 টাকা হলে মোট যাত্রী সংখ্যা কত? এটা খুব কমন, এটাও একটি কমন প্রশ্ন, এটা বিগত সালে অনেকবার এসেছে। এরা কিভাবে করছে যে ধরে নিই আমাদের বের করতে হবে হচ্ছে মোট যাত্রী সংখ্যা। হ্যাঁ, তাহলে ডেকের এবং কেবিনের যাত্রী সংখ্যা যোগ করলে আমরা মোট যাত্রী সংখ্যা পাবো। তাহলে কেবিনের যাত্রী সংখ্যা একজন ধরে নিয়েছি, আর কেবিনের যাত্রী সংখ্যা, তাহলে ডেকের যাত্রী সংখ্যা হচ্ছে কেবিনের যাত্রী সংখ্যা 4 গুণ অপেক্ষা 2 বেশি, তাহলে ডেকের যাত্রী সংখ্যা 4x প্লাস 2 জন, তাহলে মোট যাত্রী সংখ্যা হবে কেবিনের এবং ডেকের যাত্রী সংখ্যা টোটাল 5x প্লাস 2 জন। কেবিনের ভাড়া দেওয়া আছে যে ডেকের ভাড়া মাথা পিছু 30 টাকা, কেবিনের ভাড়া হচ্ছে ডেকের ভাড়ার দ্বিগুণ, এই যে কেবিনের ভাড়া ডেকের ভাড়ার দ্বিগুণ, এই জন্য হচ্ছে 60 টাকা। এখানে একটু করে নিলে ভালো হতো যে কেবিনের ভাড়া মোট ভাড়া হবে হচ্ছে 60 ইন্টু 60x, যেহেতু একজন মানুষ 60 টাকা করে দিলে মোট ভাড়া প্রাপ্তি হয় এটা, আর ডেকের ভাড়া হচ্ছে ডেকের মোট ভাড়া হয় হচ্ছে 4x প্লাস 2 ইন্টু 30। এই সূত্র অনুযায়ী এটাই বসাইছে যে আমাদের মোট ভাড়া প্রাপ্তি দেওয়া আছে, তাহলে ডেকের ভাড়া, মোট ভাড়া এবং কেবিনের মোট ভাড়া যোগ করলে টোটাল আমাদের ভাড়া পাওয়া যাবে, সেটা এখানে করা হয়েছে। এটা এখন যোগ বিয়োগ কাটাকাটি করলে এক্স এর মান 9 আসে, তাহলে আমাদের মোট যাত্রী সংখ্যা হচ্ছে 5x প্লাস 2 47 জন। ওকে, আমাদের উৎপাদকের বিশ্লেষণ করো। 10x কিউব মাইনাস 9x স্কোয়ার মাইনাস 144x মাইনাস 81 এই সমাধান করার ক্ষেত্রে আসলে এটা একটু ক্রিটিক্যাল আছে, এটা একটু সময় লাগবে। এটা আহ, আমাদেরকে প্রথমে উৎপাদকের নিয়ম অনুসারে, যেটা আমরা এখানে ব্যাখ্যা দিয়েছে, এই নিয়মটা আমরা ফলো করতে পারি। এই নিয়মটা ফলো করার ক্ষেত্রে আমাদেরকে প্রথমে +1 বসায় দেখতে হবে যে কাটাকাটি করলে এটা শূন্য আসে কিনা, এরপর -1, এরপরে +2, -2, এরপর +3 এবং -3, তাহলে শেষ পর্যন্ত -3 দ্বারা যদি আমরা x এর মান বসাই তাহলে এখানে কাটাকাটি করলে শূন্য হয়। তাহলে যেহেতু -3, x এর মান -3 ধরলে উৎপাদকটির মান বা প্রদত্ত রাশিটার মান শূন্য হয়েছে, সেজন্য এখানে যেহেতু মাইনাস আছে তাহলে আমাদেরকে ধরতে হবে x প্লাস 3, এফ অফ এক্স এর একটি উৎপাদক। এটা অবশ্যই খেয়াল রাখবেন, এখানেই ভুলটা হয় যে আমরা যদি এক্স এর মান -3 ধরি তাহলে অবশ্যই x প্লাস 3 হবে, আবার এক্স এর মান যদি +3 ধরি x -3 হবে। এটা যদি আমরা এভাবেও চিন্তা করি যে -3 তাহলে x প্লাস 3, এভাবে যদি আমরা চিন্তা করি তাহলে এটা সুবিধা হবে। অঙ্ক হচ্ছে প্র্যাকটিস,
যে যত প্র্যাকটিস করবেন তার সে তত এগিয়ে থাকবেন। আর অঙ্ক হচ্ছে এক নজর দেখে গেলে ওটা মনে থাকবে না, ওটা বারবার লিখতে হবে। লিখতে লিখতে ওইটা দেখবেন যে মুখস্থের মতো হয়ে যাবে। এরপরে আমরা প্রথমে মান বসাবো। এই উৎপাদকের নিয়ম অনুসারে হচ্ছে x+3, এটা বসাইছে আগে +3। এটা আমরা লিখেও করতে পারি, যে অনেক সময় লাগবে। এটা প্রথমে হচ্ছে মান বসাই, নিয়ম অনুসারে মান বসাই। এরপরে আমাদেরকে এমন একটা সংখ্যা নিতে হবে যেটা গুণ করলে এই উপরের সংখ্যাটি আসবে, আবার এটা কাটাকাটি বা যোগ বিয়োগ করলে এই উপরের সংখ্যাটি আসে। হ্যাঁ, তাহলে এটা উৎপাদক করার পরে আমাদের উত্তর আসবে হচ্ছে x+3, 5x+3, 2x - 9। এটা একটু যারা অনেকদিন ধরে অঙ্ক প্র্যাকটিস করেন তাদের জন্য সুবিধা হবে, দ্রুত অঙ্ক করতে পারেন। আমাদের পরবর্তী অঙ্ক আমরা চলে যাই। এইটাই যে মান নির্ণয়ের অঙ্ক দিয়েছে, খুব সহজ একটা অঙ্ক। x+1/x = 5 হলে x² + x+1 এর মান নির্ণয় করো। দেওয়া আছে x+1/x = 5। এটা আমরা x² + 1 এর মান বের করে নিয়েছি। এটা বের করে নিলে আর মান বসালে আমাদের সুবিধা হয়। এখানে একটু ভুল আছে, এখানে 5x হবে, তাহলে 6x, x কাটা যায় 1/6। এটা হচ্ছে উৎপাদকের অঙ্ক থাকবে, প্রতি লিখিত পরীক্ষায় উৎপাদকের অঙ্ক থাকে। আমাদের সাধারণ জ্ঞান কি দিয়েছে? সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষণা করেছে কোন সংস্থা? ইউনেস্কো। আমরা যখন সাধারণ জ্ঞান পড়বো তখন হচ্ছে এভাবে ঢেকে নিব যে উত্তরটা, প্রথমে নিজে উত্তর বের করার চেষ্টা করব যে মিয়ানমার থেকে বাংলাদেশে কয়টি নদী প্রবেশ করেছে? 3টি। অথবা আপনি কিছু একটা দিয়ে ঢেকে নেবেন যে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড নির্মাণ করেন কোন শাসক? শেরশাহ। বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দানকারী দেশ কোনটি? ভুটান। তবে সোমপুর বিহার কোন জেলায় অবস্থিত? নওগাঁ। প্রথমে হচ্ছে নিজে এইভাবে চেষ্টা করবেন, দেখবেন যে যেটা ভুল যাবে সেটা মার্ক করবেন। মোটামুটি আমি কম বেশি সবই আমার জানার মধ্যে। নিবোট কি ধরনের প্রতিষ্ঠান? জনসংখ্যা বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান। বলাকা কোন ফসলের একটি উন্নত জাত? গম। এই প্রশ্নটা এমসিকিউ লিখিত সব পরীক্ষায় এসে থাকে, এমসিকিউ পরীক্ষায় বেশি এসে থাকে, এটা বিসিএস এর প্রশ্ন। এনআইএলজি এর পূর্ণরূপ? এব্রিভিয়েশন থেকে প্রতি পরীক্ষায় প্রশ্ন মাস্ট বি কমন পাবেন ইনশাল্লাহ। এনআইএলজি এটা আমার জানা নেই, তাহলে কি হবে? ন্যাশনাল ইনস্টিটিউট অফ লোকাল গভর্নমেন্ট। তাহলে যেটা আপনার জানা থাকবে না, পরবর্তীতে যখন আবার রিভিশন দিবেন সেই ক্ষেত্রে এটা এরকম মার্ক হয়ে নেবেন। এরপরে উপমহাদেশীয়দের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর কে? স্যার আহমদ ফজলুর রহমান। উপমহাদেশের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর কে? স্যার আহমদ ফজলুর রহমান। এর সংক্ষেপ হচ্ছে রহমান। ওই যে এন.এফ. রহমান আমরা বলি, এ.এফ. রহমান। এই সংক্ষেপ নামটা হচ্ছে অনেক বইতে রয়েছে, এ.এফ. রহমান। জিআই পণ্য হিসেবে স্বীকৃত প্রথম বাংলাদেশি পণ্য কোনটি? জামদানি। স্বাধীনতার পূর্বে ব্রাজিল কোন দেশের উপনিবেশ ছিল? পর্তুগাল। এই যে এই প্রশ্নটা একটু আনকমন প্রশ্ন, সচরাচর অনেকেই জানবে না। যেটা আপনি পারবেন না সেটা এভাবে মার্ক করে রাখবেন। প্রথম বিশ্বযুদ্ধ 1914 সালে কত তারিখ শুরু হয়? এই তারিখগুলোই হচ্ছে মনে রাখা একটু কষ্টকর, এগুলো হচ্ছে বারবার পড়তে বসলে তারিখ মনে থাকবে, এটা নিয়ে টেনশন করবেন না। যে প্রথম বিশ্বযুদ্ধ 1914 সালে কত তারিখ শুরু হয়েছিল? 28 জুলাই 1914 সালে। আল আকসা মসজিদ কোথায় অবস্থিত? জেরুজালেম।
ওআইসি এর প্রধান কার্যালয় কোন দেশে অবস্থিত? জেদ্দা, সৌদি আরব। তাহলে আমাদের একটি প্রশ্ন শেষ হয়ে গেল, একটি অধিদপ্তরের প্রশ্ন। তাহলে আমরা সলভ করলাম হচ্ছে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় এর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পরীক্ষা। তবে একটা প্রশ্ন খুব মিসিং দেখলাম, সেটা হচ্ছে যে কম্পিউটার অপারেটরের পরীক্ষা হলে কম্পিউটার সম্পর্কিত কিছু না কিছু প্রশ্ন থাকে, যেটা এই পরীক্ষায় এনারা দেয়নি আসলে। ওই যে কর্তৃপক্ষ পরীক্ষা নেবেন তাদের উপর নির্ভর করে যে তারা কোন প্রশ্নগুলো করবেন, দিবেন কি দিবেন না। ও সরি, এই পাশে রয়েছে তাও এখানে কম্পিউটার সম্পর্কিত প্রশ্ন নেই। তাহলে এখানে কি কি আছে? টিটিকাকা কি দক্ষিণ আমেরিকার একটি হ্রদের নাম? এটা একটু আনকমন প্রশ্ন। তারপরে উইম্বলেডন নামটি কোন খেলার সাথে জড়িত? টেনিস। সুয়েজ খাল কোন দুটি মহাদেশকে বিভক্ত করেছে? এশিয়া, আফ্রিকা। কোন দেশ থেকে আরব বসন্ত শুরু? তিউনেশিয়া। এগুলো এমসিকিউর কমন প্রশ্ন, এগুলো এসে থাকে বারবার। তারপরে পুলিৎজার কোন দেশের জাতীয় পর্যায়ের পুরস্কার? মার্কিন যুক্তরাষ্ট্র। এটা অনেকের না জানা থাকতে পারে, মার্ক করতে হবে। স্কাউট আন্দোলন প্রতিষ্ঠিত করেন লর্ড ব্যাডেন পাওয়েল। এটাও বিগত সালের প্রশ্ন। আপনারা যখন এভাবে পড়বেন তখন এমসিকিউ রিটেন একবারে কভার হবে। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত। এটা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকের প্রশ্নপত্র। দেখি এটাও আগে যেমনটা বলেছি যে আপনারা যখন প্রশ্ন সমাধান করবেন তখন প্রশ্নগুলো ভাগ ভাগ করে নেবেন। বাংলা 5 সেট বাংলা, 5 সেট ইংলিশ, 5 সেট ম্যাথ, 5 সেট সাধারণ জ্ঞান, এইভাবে ভাগ ভাগ করে পড়লে আপনারা দেখবেন যে একই প্রশ্ন বারবার রিপিট হয়। আর ওই যে প্রশ্নটা বারবার রিপিট হয় ওইটাই বুঝবেন যে গুরুত্বপূর্ণ। আমরা শুরু করি। আমার পিতৃ পিতামহের চরণধূলি কোথায় রে? সে আমাদের বাংলাদেশ, আমাদেরই বাংলা রে। এই পংক্তিটির কার রচনা? সত্যেন্দ্রনাথ দত্ত। আসলে সাহিত্য থেকে, বাংলা সাহিত্য ব্যাকরণ থেকেও প্রশ্ন হতে পারে। আরেকটু বিষয় লক্ষ্য করবেন যে পরীক্ষাগুলোর প্রশ্ন সমাধান করবেন সেটা দেখবেন যে 90 মিনিট এবং পূর্ণ মার্ক কত থাকে। স্বাভাবিক দৃষ্টিতে লিখিত পরীক্ষা যেগুলো 13 থেকে 20 নম্বরের, লিখিত পরীক্ষা 1.5 ঘন্টা থাকে 90 মিনিট, এবং পূর্ণ মার্ক 70 থেকে 100 এর মধ্যে অ্যাভারেজ থাকে। আমাদের পরবর্তী প্রশ্ন, লাল নীল দীপাবলি এর রচয়িতাকে? হুমায়ুন আজাদ। এর বিষয়বস্তু কি? এর বিষয়বস্তু হলো বাংলা সাহিত্যের জীবনী এবং সাহিত্যের বিভিন্ন ধারা বিশ্লেষণ। এবার ভানু সিংহের পদাবলী এর রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর। এটা কমন প্রশ্ন। কেবলা হাকিম বাগধারার অর্থ অনভিজ্ঞ, এগুলো বিগত সালের প্রশ্ন। বেগম পত্রিকাটির সম্পাদক কে? নূরজাহান বেগম। এইটা একটু আনকমন প্রশ্ন, এটা অনেকে জানতে পারেন। লিখিত পরীক্ষায় এই ধরনের প্রশ্ন একটু কম থাকে, তারপরেও এমসিকিউ যখন পড়বেন এমসিকিউ ব্যাখ্যা সহ পড়ার চেষ্টা করবেন, তাহলে লিখিত এমসিকিউ দুটাই কভার হবে। আমাদের পরবর্তী প্রশ্ন, পারিভাষিক শব্দ। সেন্সাস আদমশুমারি, আর্টিকেল মানে অনুচ্ছেদ, বেয়ার মার্কেট মন্দা বাজার, নোটিফিকেশন প্রজ্ঞাপন। এই যে পারিভাষিক শব্দ, এটা সব পরীক্ষাগুলোতে এসে থাকে। আমাদের 3 নম্বর কোশ্চেন, আষাঢ়ে বৃষ্টি নামে। এই কারকটা আমি একটু বুঝিয়ে দেবো এখানে। আষাঢ়ে বৃষ্টি নামে অধিকরণের সপ্তমী। কেন অধিকরণের সপ্তমী হলো? অধিকরণ কারক হচ্ছে স্থান কাল বিষয় যখন বোঝায় তখন হচ্ছে অধিকরণ কারক। এটা যেহেতু স্থান কাল, কাল মানে সময়, সময় বোঝাইছে যে আষাঢ় মাসে বৃষ্টি হয়, তাহলে আষাঢ় মাস বোঝানোর কারণে অধিকরণ কারক। আর আষাঢ়ে তে থাকলে সপ্তমী বিভক্তি, তাহলে আষাঢ়ে বৃষ্টি নামে অধিকরণের সপ্তমী। গাছ হতে ফলটি পড়লো, এটা অবদানে পঞ্চমী। অবদান কারক কেন হলো? আমরা জানি কোনো কিছু কোনো স্থান থেকে বিচ্যুত, গৃহীত, আহ, উৎপত্তি বা ভয় ইত্যাদি বোঝালে অবদান কারক হয়। যেহেতু গাছ হতে ফলটি পড়লো,
সেই ক্ষেত্রে এটা অবদানকারক। আর হতে আমরা জানি যে বিভক্তির যে 7টি বিভক্তি রয়েছে তার পঞ্চমী বিভক্তি হচ্ছে হতে থেকে চেয়ে, সেই কারণে পঞ্চমী বিভক্তি। শিক্ষককে শ্রদ্ধা করো সম্পাদনের চতুর্থী। সম্পাদনের চতুর্থী কেন হলো? শিক্ষককে শ্রদ্ধা করা হচ্ছে, এটা হচ্ছে কাউকে শ্রদ্ধা করা, মানে আমরা জানি সম্বোধন করা হচ্ছে কোনো কিছু শর্ত ত্যাগ করে দান করা। আমরা যখন কাউকে শ্রদ্ধা করবো সম্মান করবো তখন তো কোনো শর্ত আমরা দেয় না, কোনো স্বার্থের কারণে করি না, এই কারণে হচ্ছে এটা সম্পাদন কারক। আর কে বোঝানোর কারণ হচ্ছে চতুর্থী বিভক্তি। সাধারণত চতুর্থী বিভক্তির জন্য নিমিত্ত থাকলে হয়, কিন্তু সম্পাদন কারকের ক্ষেত্রে এটা ব্যতিক্রম, যে সম্পাদনের চতুর্থী হবে শিক্ষককে শ্রদ্ধা করা। এই যে আমি একটু মার্ক করে দিই। এক কথায় প্রকাশ করুন, জয়ের জন্য উৎসব জয়ন্তী, যার উপায় নেই নিরুপায়, যা পূর্বে ছিল এখনই ভূতপূর্ব। আগেও বলেছি যে যখন পড়বেন এরকম আঙুল দিয়ে আটকে রাখবেন উত্তরটা, এইটা চেষ্টা করবেন। নিজে যখন আপনি উত্তর করার চেষ্টা করবেন তখন হচ্ছে আপনার ব্রেনটা খুলবে, ব্রেনটা কাজ করবে। আর ব্রেনটা যখন, আমাদের ব্রেন হচ্ছে খুব আলসে, মানে চিন্তা করতে চায় না, তাদেরকে চিন্তা করাবেন, ব্রেনকে যত কাজে লাগাবেন তত মনে থাকবে। ভাব সম্প্রসারণ, ভাব সম্প্রসারণ এগুলো এক দুইবার রিডিং করে নেবেন, এটা বিগত সালে অনেকবার এসেছে, এগুলো কমন ভাব সম্প্রসারণ, এগুলো আর পড়লাম না। এবার সম্ভাবনাময় বাংলাদেশ বিষয়ে 10টি বাক্য লিখুন। এই যে প্রশ্নগুলোর মার্ক কিন্তু 5 থাকে, ভাব সম্প্রসারণে 5, অনুচ্ছেদ লিখুন, এইগুলো থাকলে হচ্ছে 5 মার্ক করে থাকে। অনেক সময় 10ও থাকতে পারে, এটা ভেরিয়েশন করে। যেহেতু 10টি বাক্য লিখছে সেক্ষেত্রে 10 নম্বরে হতে পারে এটা। এই জন্য হচ্ছে যে বিষয়গুলো নিজের ধারণা থেকে লিখতে হয় এগুলো। আর পরীক্ষার হলে আরেকটি বিষয়, আপনারা যখন পরীক্ষার হলে লিখবেন তখন প্রশ্নের উত্তর সিরিয়ালি দেওয়ার চেষ্টা করবেন। লিখিত পরীক্ষার আরেকটি কমন যে ভুল, সিরিয়ালি যদি আপনারা উত্তর না করেন তাহলে কখনোই রেজাল্ট আসবে না। কারণ হচ্ছে পরীক্ষার খাতাগুলো যখন পরীক্ষক দেখেন তখন বাংলা শিক্ষক বাংলা সাইডটা দেখবেন, ইংলিশের শিক্ষক ইংলিশ দেখবেন, গণিতের শিক্ষক গণিত সাইডটা দেখবেন। এই জন্য আপনারা যখন সিরিয়ালি উত্তরগুলো খাতায় লিখবেন, যেমন বাংলা লেখা শুরু করলে 1 2 3 4 এভাবে লিখবেন। আর যে প্রশ্নটা পারবেন না সেটা গ্যাপ রেখে যাবেন। আর অনেক সময় অনেক পরীক্ষায় হচ্ছে খাতা বা পেজ একটা নির্দিষ্ট পরিমাণ দেয়, সেই নির্দিষ্ট পরিমাণ পেজটা আগে পরিকল্পনা অনুযায়ী সাজাবেন যে আমার এতটুকুর মধ্যে লেখা সম্পন্ন করতে হবে। আর যে কোনো কিছু পরিকল্পনা অনুযায়ী যদি না আগান তাহলে পরে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। যাক, এটা হচ্ছে আমার অভিজ্ঞতা থেকে আপনাদেরকে জানালাম, যদি কোনো উপকার হয় ইনশাল্লাহ দোয়া করবেন আমার জন্য। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। দি থিপ ব্রোক, এখন আমরা ইংরেজি পার্টে চলে এসেছি। এখানে হবে দ্য থিপ, ভুল আছে, দ্য থিপ ব্রোক ইনটু দ্য হাউস, ব্রোকের পরে ইনটু হবে। হি ওয়াজ কনফাইন্ড টু বেড উইং ইলনেস, এই প্রিপোজিশন হচ্ছে প্র্যাকটিস আর বারবার পড়া, বিগতশীলের প্রশ্ন থেকে হয়ে থাকে। ক্যাপেবল অফ, এটা বিগতশীলের প্রশ্ন, এটা বিগতশীলের প্রশ্ন। হি হ্যাজ বিন ডিপ্রাইভড অফ হিজ প্যাটার্নাল প্রপার্টি, এটা বিগতশীলের প্রশ্ন। দ্য রোডস রান থ্রু হিলস অ্যান্ড প্লেন, এখানে এই থ্রু অনেক সময় অর্থ অর্থ অনুযায়ী আপনারা আগেও বলেছি যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক সেন্টেন্সের অর্থ অনুযায়ী করার চেষ্টা করবেন। আমরা যদি অর্থটা দেখি, হি হ্যাজ বিন ডিপ্রাইভড অফ হিজ প্যাটার্নাল প্রপার্টি, সে তার সম্পত্তির প্রতি থেকে বঞ্চিত, ডিপ্রাইভ শব্দের অর্থ হচ্ছে বঞ্চিত। দ্য রোডস রান হিলস অ্যান্ড প্লেন, যে রাস্তাটি, যে হিলস পাহাড় পর্বত এর মধ্য দিয়ে গেছে, এই কারণে হচ্ছে এটা থ্রো হয়েছে। পরবর্তী সেন্টেন্স, আর কারেক্ট দ্য ফ্লোয়িং সেন্টেন্স, মানে এই যে কারেক্ট সেন্টেন্স, এই কারেক্ট সেন্টেন্স কারেকশনের অনেক রুলস নিয়ম আছে যেগুলো গ্রামারের বেসিক নিয়ম থেকে এসে থাকে।
Her circumstances is good. Circumstanced, এই উচ্চারণটাও একটু জটিল, অনেকের বেঁধে যেতে পারে। Her circumstances, এই যে এস আছে এই কারণে হচ্ছে আর হয়েছে। Those two boys help one another. These two boys help one another. যেহেতু বয়েজ রয়েছে, টু বয়েজ, এই জন্য ইজ আদার হবে যে দুইজন বালক একে অপরকে সহযোগিতা করেছিল বা করলো, সহযোগিতা করে, এই কারণে হচ্ছে ইজ আদার হবে। আই ইউ অ্যান্ড হি হ্যাভ বিন রিওয়ার্ডেড, এটা এই নিয়মটা হচ্ছে যে উত্তর আছে কি তারপর বোঝাচ্ছি। ইউ হি অ্যান্ড আই হ্যাভ বিন রিওয়ার্ডেড 2 3 1, এই 2 3 1 হচ্ছে, টু মানে হচ্ছে সেকেন্ড পার্সন, থ্রি হচ্ছে থার্ড পার্সন, সেকেন্ড পার্সন ইউ, থার্ড পার্সন হি, ফার্স্ট পার্সন আই। এই 2 3 1 এর নিয়ম হচ্ছে যখন ভালো কাজ বোঝায়, এটা মনে রাখার টেকনিক, যখন ভালো কাজ বোঝায় তখন 2 3 1 হবে, এবং যখন মন্দ কাজ বোঝায় যেমন গিলটি বা পাপকর্ম বোঝায় তখন হচ্ছে 1 2 3 নিয়ম হবে, মানে এই নিয়মটা হবে ফার্স্ট পার্সন সেকেন্ড। এখানে যদি হতো যে আই ইউ অ্যান্ড হি আর বিন গিলটি বা গিল্টেড, এটা হলে তখন 1 2 3 হতো এই নিয়মটা। এটা হচ্ছে শর্টকাট টেকনিক মনে রাখার। তারপরে দ্য মিটিং উইল টেক পার্ট সুন, দ্য মিটিং উইল টেক প্লেস, এই পার্টের এখানে হবে হচ্ছে প্লেস, টেক প্লেস সুন। এই যে অনেক সময় সেন্টেন্স কারেকশন হচ্ছে শব্দগুলো চেঞ্জ হয়, যে কোনটা সামঞ্জস্যপূর্ণ, এরকম শব্দগুলো হচ্ছে সেন্টেন্স কারেকশন হয়ে থাকে। আমাদের পরবর্তী প্রশ্ন, দ্য ট্রেন ইজ রানিং ইন টাইম, দ্য ট্রেন ইজ রানিং ইন টাইম হয় না, অন টাইম, এটা বিগত সালের প্রশ্ন। এগুলো আসলে বেসিক জিনিস থেকে প্রশ্নগুলো হয়ে থাকে, আপনাদের যদি জানা থাকে নিয়ম কানুন তাহলে উত্তরগুলো করতে অনেক সুবিধা হবে। আমাদের পরবর্তী প্রশ্ন, ট্রান্সফরমেশন অফ দ্য ফ্লোয়িং সেন্টেন্স অ্যাজ directed in the bracket. He who came here is my brother, এটা সিম্পল সেন্টেন্স করতে হবে, এটা কমপ্লেক্স সেন্টেন্স আছে। কিভাবে আমরা চিনলাম, যেহেতু হু আছে এই কারণে হচ্ছে এটা কমপ্লেক্স সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স করতে গেলে দ্য ম্যান কামিং হিয়ার ইজ মাই ব্রাদার, যে মানুষটি এখানে এসেছে সে আমার ভাই, এটাই হচ্ছে উপরে বলছে হি হু কেম হিয়ার হি ইজ মাই ব্রাদার, তাহলে দ্য ম্যান কামিং হিয়ার ইজ মাই ব্রাদার, এখানে আসা মানুষটি হয় আমার ভাই, এর অর্থ আসবে এটা। পরবর্তী সেন্টেন্স, ইফ ইউ ডু নট স্টাডি ওয়েল ইউ ক্যান নট পাস দ্য এক্সাম, কম্পাউন্ড সেন্টেন্স, এটা কমপ্লেক্স সেন্টেন্স আছে, ইফ থাকলে কমপ্লেক্স সেন্টেন্স হয়, কম্পাউন্ড সেন্টেন্স করতে হবে। তাহলে স্টাডি ওয়েল অর ইউ ক্যান নট পাস দ্য এক্সাম, তাহলে আমরা সেন্টেন্সের অর্থটা জানার চেষ্টা করি। ইফ ইউ ডু নট স্টাডি ওয়েল, তুমি যদি ভালো করে পড়াশোনা না করো, ইউ ক্যান নট পাস দ্য এক্সাম, তুমি পরীক্ষায় পাস করতে পারবে না। তাহলে কম্পাউন্ড সেন্টেন্স হচ্ছে স্টাডি ওয়েল, ভালো করে পড়ো, নয়তো ইউ ক্যান নট পাস দ্য এক্সাম, তুমি পরীক্ষা ভালো করতে পারবে না। এভাবে আপনারা যখন পড়বেন তখন সেন্টেন্সের অর্থ সহকারে পড়লে দেখবেন যে অনেকদিন মনে থাকবে, আর আস্তে আস্তে আপনি ট্রান্সলেশন করাও শিখে যাবেন, একসাথে অনেক উপকার হবে। ডু অর ডাই, ইফ ইউ ডু নট ডু ইউ উইল ডাই, এটা এই যে দেখেন কম্পাউন্ড সেন্টেন্সে আছে, কমপ্লেক্সে করতে হবে, একই নিয়মটা উল্টে দিলে হচ্ছে আসলে এটা খুব ট্রিক্সের বিষয়, অনেক। If you do not do you will die, he hurt himself, he was hurt by, এটা প্যাসিভ ভয়েসে করতে হবে, he was hurt by himself. I never ডি ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে হবে ডু আই নেভার ইম্পারেটিভ। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা জানি যে ভার্বটা আগে চলে আসে, এখানে যেহেতু এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স সেই কারণে আমাদের ভার্ব আসবে ডু। আর যখন আমরা ট্রান্সফরমেশন সেন্টেন্স করব অর্থের
সঙ্গতিপূর্ণ আমাদেরকে রাখতে হবে, এটা হলো বড় বিষয়। নেভার আছে এই জন্য এবার হবে। ও প্যাসিভ ভয়েসে এটা তো আগেই শিখেছিলাম যে রিফ্লেক্সিভ প্রোনাউন যদি থাকে, সেক্ষেত্রে আমাদের সেন্টেন্সের যার যার অবস্থান সেখানেই থাকে, শুধু ভার্ব এবং ভার্বের ফর্মটা চেঞ্জ হবে। সাবজেক্ট হি আছে, এটা হার্ট পাস্ট ইনডেফিনিট টেন্সে ছিল, সেখানে ওয়াজ। হার্ট আর প্যাসিভ ভয়েসের নিয়ম অনুযায়ী বাই হিমসেলফ। ওকে, এভাবে বুঝে বুঝে আপনারা পড়ার চেষ্টা করবেন। তারপরে রিড দ্য প্যাসেজ বেলো অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। নিচের প্যাসেজটা পড়তে হবে, প্যাসেজটা পড়ে আমাদেরকে এইসব অর্থগুলো পূরণ করতে হবে। এটা যাকে আমি পড়লাম না, একটু দ্রুত শেষ করছি। এরপরের আমাদের কি দেওয়া আছে যে রাইট এ শর্ট প্যারাগ্রাফ অন ক্লাইমেট চেঞ্জ। যে প্যারাগ্রাফ থাকবে বা যে কোনো একটা টপিক থাকবে, সেই টপিক সম্পর্কে লিখতে হবে। এটা প্রতিটা পরীক্ষায় থাকে যে ক্লাইমেট চেঞ্জ, এটা বিগত সালের প্রশ্নগুলোতেও অনেকবার এসেছে। এবার গণিত অংশ আমরা চলে যাই, গণিতটা আমরা একটু বোঝার চেষ্টা করি। এক ব্যক্তির বেতন 5% কমেছে, কিন্তু 1 বছর পর তার আবার 5% বেড়েছে। মোটের উপর তার বেতন শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পেয়েছে? তাহলে শতকরা, যখন শতকরা বসবে শতকরার নিয়ম অনুযায়ী 100 ধরতে হবে। তাহলে 100-র মধ্যে হচ্ছে কত বৃদ্ধি বা হ্রাস পেয়েছে। তাহলে 5% কমে বেতন, তাহলে 100 টাকায় কমে হচ্ছে 5 টাকা, তাহলে 95 টাকা। আবার 5% বেড়ে হয় 100 টাকা, 5 টাকা বাড়ে, তাহলে 105 টাকা। তাহলে মোটের উপর তার বেতন শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পেয়েছে? তাহলে 100 টাকায় বেতন বর্তমানে 105 টাকায়, তাহলে 95 টাকায় বেতন কত হবে? 99.75 টাকা। হ্যাঁ, তাহলে আমাদেরকে আগেই বলেছিলাম যে 100 আমাদের যখন শতকরা নিয়ম আসে তখন হচ্ছে 100-র ভিতরে সব কাজ কারবার। তাহলে বেতন কমেছে 100 থেকে 99.75 বিয়োগ করলে 0.25 টাকা। আর অবশ্যই উত্তরের ক্ষেত্রে এই পার্সেন্টেজটা দিতে হবে, পার্সেন্টেজ না দিলে পরে পুরো অঙ্ক কাটা। শতকরার ক্ষেত্রে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে পরবর্তী প্রশ্ন আমরা চলে যাই। একটি ডায়েরি 36 টাকায় বিক্রি করলে যত ক্ষতি হয়, 72 টাকায় বিক্রি করলে তার দ্বিগুণ লাভ হয়, ডায়েরির ক্রয়মূল্য কত? শতকরা অঙ্ক এবং এই অঙ্কটা বিগত সালে অনেকবার এসেছে, এগুলো হচ্ছে বেসিকের অঙ্ক, এইগুলো অবশ্যই সকলকে জানতে হবে। ধরি ডায়েরির ক্রয় মূল্য এক্স টাকা, আমরা যদি ধরে নিই তাহলে এক্স টাকায় ক্ষতি হয় এক্স মাইনাস 36 টাকা। মানে এক্স টাকার থেকে যদি 36 টাকা বিয়োগ করি, যে টাকাটা থাকে সেটাই হচ্ছে আমাদের ক্ষতি, আর লাভ হবে হচ্ছে 72 থেকে ওই এক্স টাকাটা বিয়োগ করলে আমাদের লাভ হবে। তো প্রশ্ন মতে এখানে দেওয়া আছে যে যত ক্ষতি হয় 72 টাকা বিক্রি করলে তার দ্বিগুণ লাভ হয়। এই যে ক্ষতি হয়েছে এক্স মাইনাস 36, আর ওই ক্ষতির দ্বিগুণ লাভ হচ্ছে 72 মাইনাস এক্স, এটা যোগ বিয়োগ করে আমরা উত্তর পেলাম 48। ডায়েরির ক্রয় মূল্য হবে 48 টাকা। এখানে আমরা একটু চেষ্টা করে দেখি যে 48 থেকে 36 বিয়োগ করলে 12 থাকে, এখানে থাকবে 12, এখানে যে 12 থাকে। আবার লাভ 72 থেকে 48 যদি বিয়োগ করি তাহলে থাকে হচ্ছে 24। তাহলে আমাদের এই যে অপশন টেস্টের মতো এভাবে টেস্ট করে নিই যে যা ক্ষতি হয় তার থেকে 72 টাকায় বিক্রি করলে তার দ্বিগুণ লাভ হয়, এই যে 24 টাকা লাভ হয়েছে। এইভাবে বুঝে বুঝে আপনারা করবেন। পরবর্তী প্রশ্নে 100 জন শিক্ষার্থীর পরিসংখ্যানের গড় নম্বর 70, এদের মধ্যে 60 জন ছাত্রীর গড় নম্বর 75 হলে ছাত্রদের গড় নম্বর কত? তাহলে 100 জন শিক্ষার্থীর মোট নম্বর বের করতে হবে 7000, 60 জন ছাত্রীর মোট নম্বর 75 ইন্টু 60 4500। তাহলে আমাদের বাকি থাকলো 40 জন ছাত্রের মোট নম্বর, এটা থেকে বিয়োগ করলে, এটা খুব সহজ অঙ্ক, 2500। এখানে কি বলে ছাত্রদের গড় নম্বর বের করতে বলছে, এখানে একটু মিসিং আছে যে 100 জন শিক্ষার্থীর 70 জন, এদের মধ্যে 60 জন ছাত্রী, এত নম্বর ছাত্রদের গড় নম্বর। তাহলে ছাত্রদের হচ্ছে 2500 টাকা, 2500 নম্বর টোটাল। এটাকে যদি আমরা ছাত্র সংখ্যা হচ্ছে 40 জন, 40 দ্বারা ভাগ করি তাহলে আমাদের উত্তর আসবে 62.5। এটা এখানে মিসিং হয়েছে। যাক,
ওটা প্রিন্টিং মিস্টেক ওদের। একটু বলে রাখি, আমি সহযোগিতা নিয়েছি ম্যাট্রিক্স বিসিএস সিরিজের, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ছোটখাটো ভুল ত্রুটি থাকবে, ওটা কোনো বিষয় না, মানুষ মাত্রই ভুল। ওকে, এটা যে সূচকের নিয়ম, এ ধরনের অঙ্ক এমসিকিউ পেলে সবখানে আসে। সূচকের নিয়ম হচ্ছে প্রথমে আপনাদেরকে চিন্তা করতে হবে যে সমান সমানের দুই পাশে সমান মানে একই সংখ্যা বের করতে হবে। এরপরে পাওয়ার যত আসে আসুক, যাই আসে আসুক, একই সংখ্যা হলে আপনারা ওই একই সংখ্যা বাদ দিতে পারবেন। তাহলে এখানে আমরা ওইটাই ভেঙে নিছে যে 2 × 2 = 4 হয়, আর পাওয়ার যা আছে তাই। আবার 2-কে আমরা যদি 5 বার গুণ করি, এই যে 2 এই পাওয়ার 5 মানে 2-কে 5 বার গুণ, তাহলে হবে হচ্ছে 32। তাহলে এই যে একই সংখ্যা যেহেতু হয়েছে, এই কারণে একই সংখ্যা বাদ চলে গেছে, এই পাওয়ার গুলো যা আছে দুই পাশে সেই পাওয়ার গুলোই বসেছে। এটা যোগ বিয়োগ করে আর ভাগ করে আমাদের উত্তর এসে 4। আমাদের পরবর্তী অঙ্ক, এটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 15 সেন্টিমিটার এবং অপর দুই বাহুর অন্তর 3 সেন্টিমিটার। ওই দুটির বাহুর দৈর্ঘ্য কত? এইখানে এটা যে সমকোণী ত্রিভুজ যেহেতু বলছে, আমাদেরকে সমকোণী ত্রিভুজ এঁকে নিতে হবে। চিত্র এঁকে যদি বোঝার চেষ্টা করেন তাহলে সুবিধা। এটা হচ্ছে লম্ব, লম্ব অতিভুজ, অতিভুজ, এটা হচ্ছে ভূমি। তাহলে অতিভুজ হচ্ছে 15 সেন্টিমিটার, অতিভুজ 15 সেন্টিমিটার, অপর দুই বাহুর অন্তর 3 সেন্টিমিটার। অপর দুই বাহুর অন্তর যদি 3 সেন্টিমিটার হয়, তাহলে আমরা ধরে নিতে পারি যে ভূমি এক্স ধরি ধরি ভূমিকে আমরা ধরলাম এক্স, লম্বকে আমরা ধরতে পারি x+3। এই দুটো কাটাকাটি করলে অন্তর হচ্ছে 3। হ্যাঁ, এই কারণে হচ্ছে আমরা এখানে ধরে নিচ্ছি যে এখন আমরা পিথাগোরাসের সেই উপপাদ্য অনুসারে আমরা পাই লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল অতিভুজ স্কয়ার। তাহলে ওই সূত্রে আমরা বসিয়ে দিয়ে যোগ বিয়োগ করলে এটা সহজ, আপনারা সবাই বুঝবে। কাটাকাটি করে আমরা দুটো মান পেয়েছি এক্স এর, x+2 × x - 9 = 0। এখন x+2 = 0, x মাইনাস, এই যে ঋণাত্মক মান, x এর মান কখনো ঋণাত্মক মান গ্রহণযোগ্য হবে না। তাহলে x = 9, এই 9 কে আমাদের নিতে হবে। তাহলে আমাদের বের করতে বলছে দুটি বাহুর দৈর্ঘ্য। তাহলে লম্ব 12 মিটার এবং ভূমি 9 সেন্টিমিটার। এবার সাধারণ জ্ঞান আমাদের প্রায় শেষের পথে। ওই যে বলেছিলাম যে সাধারণ জ্ঞানে এই প্রশ্নগুলো যেহেতু একটু বড়, এটা সম্ভবত 2 নাম্বার কি 3 নাম্বারের প্রশ্ন। তাহলে গ্লোবাল সাউথ বলতে কি বোঝায়? গ্লোবাল সাউথ বলতে মূলত দক্ষিণ গোলার্ধের উন্নয়নশীল দেশগুলো বোঝানো হয়। এদের মধ্যে আফ্রিকা, ল্যাটিন আমেরিকা, এশিয়ার কিছু দেশ এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলো অন্তর্ভুক্ত। সাধারণত এই দেশগুলো অর্থনৈতিকভাবে পিছিয়ে এবং উন্নত দেশগুলোর তুলনায় কম সম্পদশালী। এই প্রশ্নটা আমার একটু জানাশোনার বাইরে। যে প্রশ্নগুলো আপনাদের জানাশোনার বাইরে থাকবে সেগুলো মার্ক করে রাখবেন, যাতে পরবর্তীতে রিভাইজ দেওয়ার সময় ওটা রিভিশন দিতে পারেন। প্যারিস এগ্রিমেন্ট কি? এটাও জানাশোনার বাইরে, এবার মার্ক করে রাখবেন। প্যারিস এগ্রিমেন্ট হলো একটি আন্তর্জাতিক জলবায়ু চুক্তি, যা 2015 আসলে আমাদের কারেন্ট চলে গেছে, সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত। যাক, ধৈর্য সহকারে আমি এক নজরে শুধু প্রশ্নগুলো দেখিয়ে যাচ্ছি। যে প্রশ্নগুলো এসেছে, যে কম্পিউটার সম্পর্কিত প্রশ্ন হচ্ছে এআই, এজিআই এর মধ্যে পার্থক্য। এরপরে ডেভেলপমেন্ট পার্টনার বলতে কি বোঝায়? নবায়নযোগ্য জ্বালানি কি? এর উৎসসমূহ লিখুন। মাতাবাড়ি গভীর সমুদ্র বন্দরের গুরুত্ব লিখুন এবং কার্বন ক্যাপচার, কার্বন ট্রেডিং বলতে কি বোঝায়? এই ছিল আজকে আমাদের আয়োজন। যাক, কারেন্ট আমাদের শেষ পর্যায়ে ছিল, চলে গেছে। সকলকে অসংখ্য ধন্যবাদ এই দীর্ঘক্ষণ ভিডিওটি দেখার জন্য। আশা করছি এর মাধ্যমে আপনারা লিখিত পরীক্ষায় কিভাবে
লিখবেন এবং লিখিত পরীক্ষায় কি টেকনিক অবলম্বন করবেন সেইগুলোই আপনাদেরকে শেখানোর চেষ্টা করলাম। সকলকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বেশি বেশি সৃষ্টিকর্তাকে ডাকবেন, কারণ একমাত্র মহান আল্লাহ তাআলাই উত্তম রিজিক দাতা। তিনি পরিশ্রমের ফল অবশ্যই দিয়ে থাকেন। আল্লাহ হাফেজ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।